আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে পর্ব ২৩। লিখেছেন সালমা চৌধুরী। আবির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামলো। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে আসছে। চিরকুট আর ফুল যেভাবে রেখেছিল সেভাবেই আছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়লো। আবির ভাই এখনো দেখেনি ভেবে মেঘের আনন্দিত বদন বদলে গেছে। মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে বেলকনিতে হাঁটছে। আচমকা ভারী কিছুর সাথে কপাল ঠেকে বডি স্প্রের তীব্র ঘ্রাণ নাকে লাগতেই আবেশ চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় মানুষ তা বুঝতে বাকি রইল না। মেঘের ইচ্ছে করেছে এই প্রশস্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছে সত্ত্বেও মাথা তুলে দু কদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির শুকনো নেত্রে চেয়ে রইল। মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল। মশার কামড়ে কপালের ২-৩ জায়গায় দাগ হয়ে আছে। উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আঁক শুকিয়ে গেলেও মাঝামাঝি আর গোড়ার দিকের চুলগুলো এখনো ভেজা। আবিরের কুঁচকানো ভ্রুযুগল একসঙ্গে লেগে আছে। দাঁতে খিচে গম্ভীর কণ্ঠে বলে, এই অনিয়ম কি সারা জীবনই করবি? কথা শুনবি না আমার? মেঘ ব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘের মুখটা আরো চুপসে গেছে। চাউনিতে শীতলতা, মন জুড়ে তার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আবির ভাই চিরকুট দেখে কিভাবে রিয়েক্ট করবেন তাই ভাবছিল। আবিরের হাত তখনও মেঘের চুলে। দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কি বললাম আমি? আগের কোনো কথাই মেঘের কর্ণকুহরে পৌঁছায়নি। এটা আবিরকে কিভাবে বলবে? নিরুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করলো, আমি কি করেছি? অসময়ে শাওয়ার নিয়েছিস কেন? ২ দিন পর পর যে মাথা ব্যথায় ভুগিস মনে থাকে না? তোকে সকাল সকাল শাওয়ার নিতে বলেছিলাম, কথা মানিস না কেন? একদমে কথাগুলো বলল আবির। চোখে সাফ রুষ্টতা। মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে। মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে। কি বললে এই যাত্রায় উদ্ধার হতে পারবে সেসব ভাবছে। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটিতে যাবি, মনে থাকবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। ধমক খায়নি ভেবে মনে মনে আনন্দিত হলো। আবির মেঘের চুল থেকে হাত সরিয়ে নিল। কপাল গুছিয়ে আবির পুনরায় আওড়ালো। এভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মেঘ থমথম খেয়ে গেল। মানে, কার ভালোবাসা, কিসের নিশান? আবির নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরল। কপালে মাঝ বরাবর মশার কামড়ের ৩টা দাগ, নাকের ডগায় একটা, থুতনির পাশে একটা, একটা গলাতেও আছে। মেঘ কি বলবে উত্তর খুঁজে পেল না। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝলাম মশাকে ভালোবাসিস, তাই বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে? মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবিরের মুখের ভঙ্গি দেখে মেঘ উষ্ট উল্টালো। আবির পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ তড়িঘড়ি করে বলল, আমি মশাকে ভালোবাসি না। তা তো নিশান দেখেই বোঝা যাচ্ছে। আবিরের ঝটপট উত্তর। মেঘ আবিরের পিছনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমি মশাকে না, আপনাকে ভালোবাসি। আপনি কি বুঝেন না? আবির মুচকি হাসলো। কথাটা ঠিকই তার কান পর্যন্ত পৌঁছেছে। সহসা হাসি থামিয়ে ঘাড় হালকা ঘুরিয়ে মেঘের দিকে আর চোখে তাকিয়ে বলল, মশারি টানিয়ে ঘুমাইস। দীর্ঘ কদম ফেলে আবির বেলকনিতে হাঁটছে আর মনে মনে বলছে, যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা সে অঙ্গে অন্য কোনো নিশানা আবির সহ্য করবে না। সেটা যদি সামান্য মশারও হয় তবুও না। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বলে, নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘন্টাখানেক মেঘের চিরকুট আর গোলাপ হাতে বসে রইল। কল্পনায় কতটা পথ হেঁটে আসছে কে জানে। তারপর একটা ডায়েরির ভাঁজে গোলাপ আর চিরকুট রেখে শুয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে। প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে।
আবির প্রতিদিন অফিস থেকে ফিরে টেবিলে একটা চিরকুট দেখতে পায়। প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, এক একটা ডেতে একটা স্পেশাল চিরকুট, সাথে চকলেট, টেডি, কিছু না কিছু থাকে। কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না। আবির অফিসে চলে গেলেই মেঘ ছুটে যায় আবিরের রুমে, খোঁজে নিজের দেওয়া চিরকুটগুলো, কিন্তু কিছুই খুঁজে পায় না। আবিরের রুমের প্রত্যেকটা জিনিসে তালা দেওয়া, টেবিলের উপর রাখা বই, খাতা সব চেক করেছে, কিন্তু কিছুই পায়নি। মেঘ বিড়বিড় করে বলে, হিটলার বেটা, জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে, নিজের কলিজাটাকেও তালা মেরে রাখছে। যতই তালা দিয়ে রাখুক না কেন, আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নিব। আজ প্রমিস ডে। আবির অফিসের কাজে সকাল সকাল বেরিয়ে গেছে। মেঘও ভার্সিটিতে এসেছে। মনটা তেমন ভালো না। আশেপাশের সবাই সবাইকে এটা ওটা প্রমিস করছে। মেঘ তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। আবির ভাইয়ের থেকে চকলেট, টেডি যেখানে পাইনি, সেখানে প্রমিস ডেতে কোনো প্রমিস আশা করা বোকামি ছাড়া কিছুই না। এর মধ্যে বন্যা আসছে। মেঘের মন খারাপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে বেবি? মন খারাপ কেন? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। এমনি তো না, অবশ্যই কারণ আছে। আবির ভাইয়া কিছু বলেছেন? অথবা তানভীর ভাই? না। মিনহাজ, তামিমরা কিছু বলছে না। আজকে কি ডে জানিস? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, এসব ডে দিয়ে আমার কি কাজ? আমি জেনে কি করব? তুই বল। আজ প্রমিস ডে। দেখ, চারপাশে সবাই সবাইকে প্রমিস করছে, আমায় কেউ প্রমিস করে না। ওরে আমার বেবিটা, তোমার প্রমিস লাগবে, আগে বলবা না? বন্যা নিজের ওড়না থেকে একটা সুতা ছিঁড়ে মেঘের কনিষ্ঠটা আঙ্গুলে পেঁচিয়ে মোলায়েম কণ্ঠ বলা শুরু করলো, আজকের স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি, আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। জীবনে যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়ের কবলে দুজন পৃথিবীর দুই মেরুতে চলে যাই না কেন, তারপরেও আমাদের বন্ধু একই রকমই থাকবে। তোর যে কোনো বিপদে আমায় পাশে পাবি। আজে বাজে অজুহাত দেখিয়ে আমি কোনোদিন দূরে সরে যাব না, প্রমিস। হ্যাপি প্রমিস ডে বেবি। মেঘ সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যা ছোট থেকে খুব ম্যাচিওর একটা মেয়ে। মেঘ আর বন্যার মধ্যে মেঘ ঠিক যতটুকু দুষ্ট আর উগ্র, বন্যা ঠিক ততটাই শান্ত। দুষ্টামির জন্য মেঘ স্যার ম্যামদের কাছে অনেক বকা খেয়েছে। বন্যা যথাসম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মেঘের রাগ বেশি হওয়ায় সামান্য ব্রাঞ্চে বসা নিয়েও স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত। সেখানে বন্যার ঝগড়া মীমাংসা করে দিত। মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত। বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতাও কমে এসেছে। বাড়িতে মিম আর আদির সাথে টুকটাক দুষ্টামি করলেও বাহিরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে। মেঘ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। বন্যাও মেঘকে বোনের মতোই যত্ন করে রাখে। এত বছরের বন্ধুত্বেও বন্যা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি। মেঘও বন্যাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে প্রমিস করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো। তোর সাথে কত দুষ্টুমি করেছি, ঝগড়া করেছি, রাগ দেখাইছি, ইনফ্যাক্ট এখনো কত রাগ দেখাই। তুই কি সুন্দর করে সব ম্যানেজ করিস। তোর মতো বান্ধবী পাওয়ার সত্যি ভাগ্যের ব্যাপার। আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি। তোকে কখনোই হারাতে চাই না আমি। খুব ভালোবাসি তোকে। বন্যাও আহ্লাদি কণ্ঠে বলল, আমিও খুব ভালোবাসি। মিনহাজ আর তামিম দুজনেই একসঙ্গে বলে উঠল, আহা গো, দুই বান্ধবীর কত প্রেম। মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠা আঙ্গুল ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, দেখ, আমার বেষ্টু আমায় প্রমিস করেছে। মিনহাজ মাথা চুলকে বলল, ওহো, আজ তো প্রমিস ডে, মনেই ছিল না। প্রমিস করতে হবে তো। মেঘ উঠে যেতে যেতে বলল, আমার বেষ্টু আমায় প্রমিস করে ফেলেছে, এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন। আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না, তাহলে আমার জন্য যথেষ্ট। তোদের প্রমিস দিয়ে কি ঘোড়ার ঘাস কাটবো? এভাবে অপমান করলি, দেখবি তোর আবির ভাই তোকে প্রমিস করবে না, এটা আমার অভিশাপ। মেঘ হাতের কলম ছুঁড়ে মারা কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে। মিনহাজ ব্যথায় উফ করে ওঠে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলে,
শকুনের দোয়ায় গরু মরে না, আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে। মেয়ে ক্লাস শেষ করে বাসায় আসছে, মনটা ভীষণ অস্থির। আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো চিরকুট লেখেনি। চিন্তা করেছে সরাসরি আবিরকে বলবে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সন্ধ্যার খানিকটা বাদেই আবির বাসায় ফিরেছে। আবির রুমে ঢুকে টেবিলের দিকে তাকায়, আজ কোনো চিরকুট নেই দেখে আনমনে কপাল গোটালো। ড্রেস চেঞ্জ করেই শাওয়ার নিতে চলে গেছে। প্রায় ৩০ মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো। আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছিল। আগের ড্রেসিং টেবিলের ভাঙার পর সেটা পাল্টিয়ে নতুন একটা আনিয়েছে। আগেরটার থেকেও এটা অনেক বেশি সুন্দর। আবির রুমে না থাকলে মেঘ প্রায় প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজগুজু করে, ছবি তুলে। আবিরের চুলের পানি ছিটকে গিয়ে মেঘের গায়ে পড়ে। মেঘ সেখানেই থমকে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখলো। আয়নার দিক তাকিয়ে কিছু একটা ভাবছিল। আবির হঠাৎ মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে ওঠে, ঠান্ডা কণ্ঠে শুধালো, কিছু বলবি? আপনি কিছু বলবেন? না। কিছু বলার নেই? না। আজকে কি ডে বলুন তো? মানডে, মানে সোমবার। কেন? এই ডে আর কথা বলিনি। আবির আর চোখে চেয়ে শুধালো, তাহলে কোন ডে? মেঘ শুকনো নেত্রে তাকালো, তপ্ত সুরে বলল, আপনার টেবিলের উপর রাখা চিরকুট গুলো দেখেননি? আবির ঠাট্টার সুরে বলল, চিরকুট তুই রাখছিলি নাকি? মেঘ লাজুক হেসে চিবুক নামিয়ে বলল, জি। আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলল, কি ছিল চিরকুটে? মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করলো, আপনি চিরকুটগুলো দেখেননি? কি জানি, খেয়াল করিনি। মেঘের তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে। সেই সঙ্গে আবিরের কথাটা আগুনের ঘি ঢালার মতো কাজ করেছে। মেঘের মেজাজ খারাপ হলো। রাগান্বিত কণ্ঠে বলল, আমার ছিটকুটগুলো আমায় দিন, আপনার সাথে আর কোনো কথা নেই। আবির শশব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো, মৃদু হেসে জানালো, তোর চিরকুট কোথায় উড়ে গেছে কে জানে। রাগে মেঘের চোখ জ্বলছে। মিনহাজের দেওয়া অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে। রাগের মাথায় হুট করে বলে উঠল, আপনি আমার জীবনে কেন আসছেন? প্রত্যুত্তরে আবির বলল, আমি তোর জীবনে আসিনি, বরং তুই আমার জীবনে আসছিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করে, কিভাবে? আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকায়, খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শুধায়, তোর জন্ম আগে হয়েছে নাকি আমার জন্ম? আপনার। তো কে কার জীবনে আসছে? মেঘ চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল। মেঘের পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায়। মেঘ রাগ অভিমান সাইডে রেখে কোমল কণ্ঠে বলল, আজকে প্রমিস ডে, তাই উইশ করতে আসছিলাম। এসব ডেটে আমি পালন করি না। কেন? আমার মতে গোলাপ দেওয়া, চকলেট দেওয়া, টেডি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই। ইচ্ছে থাকলে প্রতিদিনই এসব ডে পালন করা সম্ভব। তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না? আমার উইশ করলে তা চিরকুট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারবো না, কাজে কর্মে দেখিয়ে দিব। আবিরের কথা মেঘ বোঝার চেষ্টা করছে না, বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে, আজকে অন্তত উইশ করুন। আর বলবো না প্লিজ? আজ করলে কালকে সমস্যা, এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকলে বল। মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিনহাজ, তোর অভিশাপ ফলে গেছে। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, শোন। মেঘ থমকে দাঁড়ালো। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। হঠাৎ শীতল কণ্ঠে বলল, কি প্রমিস চাস? মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো। আবির পুনরায় বলল, কি হলো বল। মেঘ ভেবেচিন্তে শান্ত কণ্ঠে বলল, আপনি প্রমিস করুন, আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না। মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে যেন কখনো ছেড়ে না যায়, কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি। আবির ভারী কণ্ঠে বলল, তুই ভুল করলেও শাসন করতে পারবো না আমি? পারবেন, তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ। আমার ভয় লাগে। আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো, ঠোঁটে হাসি রেখে বলল, আমি প্রমিস করছি, আজকে পর থেকে অকারণে তোকে কখনো ধমক দিব না, হয়েছে? থ্যাংক ইউ। মেঘের মায়াবী কণ্ঠ শুনে আবির আশ্চর্য নয়নে চেয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতার ফুটে উঠেছে। আবির ভাই প্রমিস ডেতে মেঘকে প্রমিস করেছে, ভাবতে হৃদয় তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। মিনহাজের অভিশাপ
বিফলে গেছে ভেবে মুখে হাসি ফুটে উঠেছে। খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে। 12 তারিখ কিস ডে ছিল। আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়তে মেঘ লজ্জায় দুহাতে মুখ লুকালো। সেই লজ্জায় চিরকুটও লিখেনি। আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি। প্রমিস ডে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিস ডে, হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয়। তাই মুখ লুকিয়ে চলছে। আজ 13 ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম দিন। অন্যান্য দিনের মতো আজও আবির, তানভীর যে যার কাজে বেরিয়েছে। মিম আর আদিও স্কুলে গেছে। দুপুরের দিকে মেঘ, মিম, আদি তিনজনই বাসায় ফিরেছে। তার ঘন্টাখানেক পরে আবির বাসায় আসছে। আবিরের হাতে দুটো শপিং ব্যাগ। অসময়ে আবিরকে বাসায় ফিরতে দেখে মালিহা খান প্রশ্ন করলেন, কিরে, তুই এই সময়ে বাসায় যে? আজ 1 ফাল্গুন, ভাবলাম মিম, আদি আর মেঘকে নিয়ে বের হব, তানভীরও আসছে। আজ যেমন ভাই বোনদের কথা মনে করছিস, এমনভাবে কাজের ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না? তোর আব্বু প্রায় বলে তানভীর ছাড়া তুই কারো সাথে ঠিকমতো কথা বলিস না। এটা তোর আব্বুর ভালো লাগে না। আচ্ছা, চেষ্টা করব। আবির দুটো শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো। হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতে মেঘ থতমত খেয়ে ওঠে। একটু আগে ফেসবুকে হাগ ডে আর ভিডিও দেখছিল। তা দেখে আবির ভাইকে নিয়ে অনেক কল্পনা পাড়ি জমিয়েছিল। অকস্মাৎ আবির রুমে ঢুকায় মেঘ আঁতকে ওঠে। ওড়না ঠিক করতে করতে তাড়াতাড়ি উঠে বসে। আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলে, এটাতে তোর জন্য শাড়ি আছে, কাকিয়াকে বলিস শাড়িটা পরিয়ে দিবে। দ্বিতীয় শপিংটা বিছানার উপর রেখে বলল, এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে, ওর যেটা ভালো লাগে সেটাই পরতে বলিস। মেঘ ঠোঁট উল্টে বলল, আমার ড্রেস কোথায়? তুই শাড়ি পরবি তাই ড্রেস আনিনি, একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস। আবির দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো। ঘাড় ঘুরিয়ে শীতল চোখে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আজ হিজাব পরতে হবে না। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির ভাই মেঘকে শাড়ি পরতে বলছে, তাও আবার নিজের শাড়ি গিফট করেছে। ভাবতেই মেঘের ভেতরটা মুগ্ধতায় ছেয়ে গেছে। আখি জোড়ায় চমক দেখা যাচ্ছে। নিজের চোখ কান কোনো কিছুই বিশ্বাস করতে পারছে না। মাইশা আপুর বিয়েতে মেঘ শাড়ি পরে দোতলায় থেকে নিচতলা পর্যন্ত নামতে পারেনি। আবির ভাইয়ের ঠান্ডা কণ্ঠের হুমকিতে শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল। আজ আবির ভাই নিজেই শাড়ি পরতে বলছেন, তাও আবার চুল ছেড়ে। মেঘ শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের একটা শাড়ি বের করলো, সাথে ম্যাচিং পেটিকোট, দুজোড়া কাচের চুড়ি। মেঘ শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। শাড়িটা এমনিতেই সুন্দর, তবে আবির ভাই দেওয়া শাড়ির সৌন্দর্য মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। মিমের শাড়ি আর ড্রেসটা দেখে মেঘ মিমকে দিয়ে আসছে, ওইগুলো বেশ সুন্দর, বলতে হয় আবির ভাইয়ের পছন্দ আছে। মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেল কাকিয়ার রুমে। কাকিয়া ঘুমাচ্ছে দেখে মেঘ বিভ্রান্ত পড়ে গেছে। মেঘের চটপটে মনটা শাড়ি পরার জন্য ছটফট করছে। কি করবে ভেবে পাচ্ছে না। হৃদয়ের তীব্র কম্পনের কাছে ভদ্রতা বেশিক্ষণ টিকল না। মেঘ ধৈর্যহীন কণ্ঠে কাকিয়াকে ডাক শুরু করলো। মেঘের ডাকে কাকিয়া ঝটপট করে উঠে বসেন। উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে মেঘ? তাড়াতাড়ি উঠো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই শাড়ি পরবি? হ্যাঁ। হঠাৎ শাড়ি পরতে মন চাইছে কেন? মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাই আমাকে আর মিমকে শাড়ি দিয়েছেন, তাড়াতাড়ি রেডি হতে বলেছেন, ঘুরতে নিয়ে যাবে। তার জন্য এত খুশি? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো, আমি শাড়ি পরিয়ে দিতে হবে। তুই যা, আমি আসছি। মেঘ হুটোপুটি করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে কাকিয়ে আসছেন। মাইশা আপুর বিয়েতে মাইশা আপুর বাঙালি স্টাইলে শাড়ি পরিয়েছিল, তবে আজ কাকিয়া আঁচল ছেড়ে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছেন। হালকা মেকআপ, হাতে 2 ডজন কাচের চুড়ি, কানে সিম্পল কানের দুল, ওষ্ঠ জোড়ে হালকা গোলাপি রঙের রঞ্জক, চোখে হালকা দেওয়া কাজল, সঙ্গে গাঢ় আইলিনারের। মেঘের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়াবী লাগছে। চুল আঁচড়ে ঠিক মাঝ বরাবর সিঁথি কেটে কিছু চুল সামনে রাখলো। পেছন দিকে চুলগুলো কোমর ছড়িয়ে বেশ খানিকটা নিচে নামলো। চুলে আগ হাঁটুর কিছুটা উপরে। সাজ সম্পূর্ণ হওয়ায়
পর মেঘ কিছুটা দূর থেকে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। অমনি চক্ষুদ্বয় প্রশস্ত হয়ে গেল। শাড়িতে নিজেকে কেমন যেন অপরিচিত লাগছে। কাকিয়া মেঘকে আপাদমস্তক দেখে বলল, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে, বউ লাগছে। মেঘ নড়েচড়ে দাঁড়িয়ে লাজুক হাসলো। মনে মনে বলল, তোমাদের আবিরের বউ। কাকিয়া মেঘের হাতের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। তপ্ত সুরে বলল, তুই একটু বস, আমি আসছি। কাকিয়া মিমের রুমে আসলো। মিম ততক্ষণে প্রায় রেডি। আদির চুল আঁচড়ে দিচ্ছিল। তানভীর, আবির আর আদির জন্য বাসন্তী রঙের পাঞ্জাবি আনা হয়েছে। পাঞ্জাবি 3টা গতকালই তানভীর নিয়ে আসছিল। 2টা শাড়ি আর ড্রেস আজ আবির নিয়ে আসছে। তানভীর নিজেই আদির হাত মুখ ধুয়ে সাজিয়ে দিয়েছে। মিমের রুমে যাওয়ার মিম আবারও আদির চুলগুলো ঠিকমতো আঁচড়িয়ে দিচ্ছিল। আকলিমা খান রুমে ঢুকতে ঢুকতে দেখলেন বিছানার উপর শাড়ি পরে আছে, অথচ মিম ড্রেস পরেছে। আকলিমা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, মেঘ শাড়ি পরছে, তুই পরিসনি কেন? আমার শাড়ি পরতে ভালো লাগে না আম্মু, শাড়ি দেখলেই রাগ ওঠে। এখন রাগ উঠছে ঠিকই, শাড়ি পরার বয়স হয়নি তো তাই। 2 দিন পর মেঘের মতো তুইও শাড়ি পরার জন্য ছটফট করবি। সে যাই হোক, তোর আলতাটা দে তো। মিম ড্রেসিং টেবিল থেকে আলতা বের করে আম্মুকে দিল। আকলিমা খান মেঘের 2 হাতে আর 2 পায়ে খুব সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মিম আর মেঘ নিচে নামলো। আদি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। মেন গেট পার হতেই মেঘের নজর পড়ে বাসন্তী রঙের পাঞ্জাবি পরনে প্রিয় মানুষটার দিকে। পাঞ্জাবি হাতা কুনি পর্যন্ত ওঠানো, হাতে কালো রঙের ঘড়ি, অনামিকা আঙ্গুলে জলজল করছে একটা আংটি। চোখে সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছিল। বাসন্তী রঙের আবির ভাইকে দেখে মেঘের হৃদয় বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছুটছে দিক বিদিক। বদলে গেল মেঘের অভিপ্রায়। চোখ দুটো প্রেমানুভূতিতে চকচক করছে। আবির ভাইকে এভাবে দেখে মেঘের হার্টবিট থমকে গেছে। মেঘ মনে মনে নিজেকে আওড়ালো। আর কতবার কতভাবে আপনি আমার ছোট্ট হৃদয়ে অগ্নিকাণ্ড চালাবেন? মিমের ডাকে মেঘের মনোযোগ সরে, দৃষ্টি নামিয়ে নেয়। কুচিগুলো ধরে আস্তে ধীরে পা বাড়ায়। তখনই আবিরের দৃষ্টি পড়ে আলতারাঙ্গা পায়ের দিকে। অমনি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। আলতারাঙ্গা পায়ের মালিক যে আবিরের হৃদয়ের রানী। আলতায় রাঙানো পা এই নিয়ে দ্বিতীয়বার দেখছে। প্রথমবার দেখেছিল মাইশা আপুর বিয়ে। আবির মেঘের পা থেকে মাথা অব্দি দেখলো। আবিরের হৃদয়ের অন্তঃস্থল জুড়ে অস্থিরতা কাজ করছে। বাসন্তী রঙা শাড়ি, সুদীর্ঘ ঘন কালো চুল, মায়াবী 2 আঁখি, সদ্য ফোটা রঙিন হাসিতে মন্ত্রমুগ্ধ আবির সম্মোহীন দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। শাড়িতে মেঘকে দেখে কেউ বলবেই না এই মেয়ে বয়স 18, কিছুদিন পর 19-এ পা দিবে। মেঘকে দেখে মনে হচ্ছে 22-23 বছরের যুবতী মেয়ে। মেঘকে দেখে অজানা শিহরণে আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। বক্ষস্থলে ইতস্ততা কাটানোর সাধ্য তার নেই। আবিরের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করার অস্ত্র আবির নিজের মেঘের হাতে তুলে দিয়ে এসেছে। জেনে বুঝে নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিতে চাচ্ছে আবির। জোরালো হৃদস্পন্দন শব্দ আবিরের কান পর্যন্ত পৌঁছাতেই আবির ঢোক গিলল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে খানিক ভাবল। চোখ মেলে তাকাতে আবিষ্কার করলো মেঘ আবিরের থেকে ঠিক 1 হাত দূরে দাঁড়ানো। এত কাছাকাছি দাঁড়ানোতে মেঘের গায়ের গন্ধ আবিরের নাসারুদ্ধ পর্যন্ত পৌঁছে যায়। এই ঘ্রাণ আবিরকে বারংবার মাতাল বানাতে সক্ষম। মেঘ সুমধুর কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আবির সম্মোহীন দৃষ্টিতে তাকে শীতল কণ্ঠে বলল, হয়নি, তবে হবে। কি হবে? তোর মাথা, গাড়িতে উঠ। মেঘ ভেংচি কেটে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। মিম, মেঘ, আদি 3জনই পিছনে বসেছে। আবির ড্রাইভিং সিটে বসেছে। তানভীর তার পাশেই বসেছে। গাড়ি স্টার্ট দিল। 10 মিনিটের কম করে হলেও 50 বার গাড়িতে থাকা আয়নাতে মেঘকে দেখেছে। আরো 5 মিনিট যাওয়ার পর আবির আচমকা গাড়ি সাইড করে থামালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোনো সমস্যা ভাইয়া? ভাই, আজ গাড়ি তুই চালা, আমি পারছি না। তানভীর গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসেছে। শান্ত কণ্ঠে বলল,
আমি কিন্তু তোমার মতো চালাতে পারবো না। যেভাবে খুশি চালা, আমায় বিরক্ত করিস না প্লিজ। তানভীর ঠোঁট বেঁকিয়ে মুচকি হাসলো। আবিরের হৃদয়ের তোলপাড় তানভীর কিছুটা হলেও বুঝতে পারছে। মেঘ পিছনের সিটে বসা থেকে একটু উঠে পিছনে থেকে আবিরের কপাল হাত রেখে প্রশ্ন করলো, আপনার কি শরীর খারাপ? আবির চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কারোর হৃদয় হরণ হলে কি সে সুস্থ থাকতে পারে? আবিরের বেসামাল অবস্থা দেখে তানভীর মৃদু হেসে ঠাট্টায় সুরে মেঘকে বলল, ভয় পাইস না, ভাইয়ার মনে আরশোলা কামড় দিছে, এজন্য অস্থির লাগছে, সবকিছু ঠিক হতে একটু সময় লাগবে। মিম আর আদি দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা, আল্লাহ বাঁচাও! ওদের নাচানাচিতে তানভীর গাড়ি সাইড করে পিছনে ফিরে তাকালো। তেজপূর্ণ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কি একবারও বলেছি গাড়িতে আরশোলা আছে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড়ে দিয়েছে? তানভীর উদাস ভঙ্গিতে বলল, ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়িয়েছে কে জানে। তোরা চুপচাপ বস, গাড়িতে আরশোলা নেই, তারপরেও লাফালাফি করলে আরশোলা বাড়িতে ফেলে দিয়ে আসবো। আবির তখনও চোখ বন্ধ করেই বসেছিল। তানভীর এবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শুধালো, ভাইয়া ব্যথা কি বেশি লাগছে, হাসপাতালে নিতে হবে? আবির সহসা চোখ খুলল আর চোখে তানভীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশন দেখা গেল না। তানভীর তখনও হেসেই যাচ্ছে। তানভীর পুনরায় ডাকলো, আবির, শুধু ভ্রু নাচালো। তানভীর ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো, অল ইজ ওয়েল, দেখবা একটু শান্তি লাগছে। আবির ভ্রু গুটিয়ে তাকালো। তানভীরের হাসি দেখে আবিরও খানিক হাসলো। তারপর তপ্ত সুরে বলল, মজা নিচ্ছিস? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, একদমই না। আবির ভারী কণ্ঠে বলল, দিন আমারও আসবে, তখন বুঝাবো কত ধানে কত চাল। চুপচাপ গাড়ি স্টার্ট দে। তানভীরও আর কিছু বলল না, ঠোঁটের কোণে হাসি রেখে গাড়ি স্টার্ট দিল। মাইশা আপুর বিয়েতে মেঘকে শাড়ি পরা দেখে আবির সারা রাত ঘুমাতে পারেনি। সাকিব তানভীরকে সবই বলেছে। তখনকার অবস্থা তানভীর স্বচক্ষে না দেখতে পারলেও এখনের অবস্থা ঠিকই দেখতে পাচ্ছে। গাড়িতে এসি চলছে, তারপরও আবির ঘামছে, স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে, এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অবিরত কাঁপছে। কথায় আছে শাড়িতেই নারী। যে অষ্টাদশী জামা পরে পিচ্ছি মেয়ের মতো সারা বাড়ি ছোটাছুটি করত, সে আজ শাড়ি পরে পরিপূর্ণ নারী রূপে আবিরের সামনে আসছে। মায়াবিনী তো জানে না তার মায়ার জালে আবিরের মনটা বন্দী হয়ে আছে বহু বছর ধরে। নারীরূপী মায়াবিনীকে অন্ততকাল দেখার স্বাদ জাগছে আবিরের অন্তরে। ইচ্ছে তো অনেক কিছুই করছে। মায়াবিনীর দুগাল স্পর্শ করে চোখে চোখ রেখে মায়াবিনীর সমুদ্রের ন্যায় গভীর দু চোখে চিরকালের জন্য ডুবে যেতে, কপালে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়াতে, হৃদয় জমানো নিবরদি ভালোবাসার এক খণ্ডে মায়াবিনীর উদ্বেলিত মনটাকে শান্ত করতে। মায়াবিনীর চোখে চোখ রেখে সাত সমুদ্র পাড়ি দিতে, নীল আকাশ, অগণিত পাখির আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমি মৃত্যু ভালোবাসি তোকে। আবির সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি তার গাড়ির মিররে। পিছনের সিটে বসা অষ্টাদশীকে আপন মনে দেখিয়ে চলছে। হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসলো কে জানে। এদিকে মেঘ শাড়ি ঠিক করায় ব্যস্ত। প্রথমবার এভাবে শাড়ি পরেছে, বারবার মনে হচ্ছে এদিকে ওদিকে খুলে যাচ্ছে, তাই সেসব চেক করায় ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতেই মিররে চোখ পড়ে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। সহসা মেঘ ভ্রু কুঁচকায়, এক মুহূর্তের জন্য থমকে গেছে সবকিছু। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনার হৃদয়ে আঘাত করে, আবির ভাই কি আমায় দেখছেন? মেঘ সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে আবির চোখে সানগ্লাস পরে ফেলেছে। তা দেখে মেঘের কুঁচকানো ভ্রুযুগল আরো কুঁচকে আসে। শুকনো নেত্রে তাকিয়ে থাকে বেশিক্ষণ। মনে মনে ভাবছে, ওই একজোড়া চোখ কি আমায় দেখে থমকে গিয়েছিল? শুধু কি দৃষ্টি আটকে গেছিল, নাকি দৃষ্টির সঙ্গে অন্তরতম অচল
ভাবতেই মেঘের অষ্টদয় প্রশস্ত হলো। হৃদয়ে জমানো অনুভূতিরা চোখে উপচে পড়ছে। আবির ভাই তাকে দেখে মুগ্ধ হয়েছে ভেবেই মেঘের মন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। মেঘ নিজেকে আওড়ালো। ওনার কোমল প্রাণ চাহনি কি কিছু বলতে চাইছিল? তবে কি আবির ভাইয়ের মনেও আমার জন্য অনুভূতি জন্মাচ্ছে? বাকিটা পথ মেঘ আবিরের চিন্তাতেই মগ্ন থেকেছে। শ্যামবর্ণের এক পুরুষের প্রেমে মেঘ মাতোয়ারা হয়ে আছে। আবিরের যত্ন, রাগ, তীব্র অধিকারবোধ, স্নিগ্ধতা মিশ্রিত চাহনি অষ্টাদশের মনের পাড়ায় বারংবার বিপর্যয় ঘটায়। মেঘের প্রাণোজ্জ্বল জীবনে আবিরের আবির্ভাবটা ঠিক যেন ধূমকেতুর মতো। কয়েক মাসে অষ্টাদশের কোমল মন আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঘের জীবনে বাবা আর ভাইয়ের পর আবিরই একমাত্র ছেলে যার সংস্পর্শে নিজেকে নিরাপদ মনে হয়, যার দৃষ্টি স্পর্শ কোথাও অশ্লীলতার ছোঁয়া অনুভব করেনি। তার জন্যই বোধহয় আবির খুব দ্রুত অষ্টাদশের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই থেকে অষ্টাদশের মস্তিষ্ক জুড়ে আবিরের সঙ্গে সঙ্গ পাওয়ার অদম্য প্রয়াস সর্বক্ষণ বিচরণ করে। আচমকা গাড়ি থামানোতে মেঘের সুদীর্ঘ ভাবনার অবসান ঘটে। চিড়িয়াখানা দেখে আদি সবার আগে গাড়ি থেকে নেমে পড়ে। ইকবাল খান আগেও কয়েকবার মেঘদের নিয়ে চিড়িয়াখানায় এসেছিল, তাই আদির এই জায়গা খুব পরিচিত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আদির ক্ষুধা লেগে গেছে। আদির সঙ্গে মিমও জানালো তারও ক্ষুধা লাগছে। কিন্তু মেঘের সেসবে মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে শুধুই আবির ভাই ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে দুজনের। মেঘের আগে আবিরই চোখ নামিয়ে নেয়। চিড়িয়াখানা থেকে বের হতেই তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ভাইয়া তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। মিম আর আদিও তানভীরের কাছেই রয়ে গেছে। আবির দুটা টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। এ যেন গাছের সাম্রাজ্য ঢুকে পড়েছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রায় 84 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্ভিদের সাম্রাজ্য। মেঘ আবিরের পিছু পিছু হাঁটছে আর চারপাশের পরিবেশ দেখছে। হঠাৎ কি মনে করে মেঘ হাঁটার গতি বাড়িয়ে আবিরের পাশাপাশি এগিয়ে গেল। আবিরের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আবির যেখানে পা ফেলছে সমান দূরত্বে মেঘও পা রাখার চেষ্টা করছে। আবিরের হাঁটার গতি বেশি হওয়ায় মেঘ শাড়ি পরে ঠিক কুলাতে পারছিল না। আবির আর চোখে চেয়ে মেঘের পাগলামি দেখে মুচকি হাসছিল। পকেট থেকে ফোন বের করতে করতে হাঁটার গতি কমিয়ে আনলো। দুই জোড়া পা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। বাসন্তী রঙের পাঞ্জাবিতে আবির, তার সঙ্গে বাসন্তী রঙের শাড়িতে মেঘকে বেশ মানিয়েছে। লম্বাটে আবিরের পাশে মেঘকে আজ খুব একটা পিচ্ছি লাগছে না। শাড়ির সঙ্গে হিল জুতাতে বেশ বড়ই লাগছে মেঘকে। তানভীর কল দেওয়ায় আবিরের গতি কিছুটা কমে গেছে। মেঘ সামনে চলে গেছে। পাশ দিয়ে 3-4টা ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ঠাট্টার সুরে বলে উঠল, কিরে মামা, আজকাল পরীরা আসমান থেকে নেমে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসছে নাকি? দ্বিতীয়জন বলল, হ্যাঁ রে মামা, আমারও তো তাই মনে হচ্ছে। চুলগুলো দেখছিস, জোস না? আসলে জোস। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতেই দেখলো আবির ফোন চাপছে। মেঘ ঘাড় ঘুরিয়ে আবারও ছেলেগুলোকে দিকে তাকালো। ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির ফোন থেকে চোখ তুলতে মেঘের চোখে চোখ পড়ে। আবির ভ্রু নাচাতে মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, আপনি ছেলেগুলোকে কিছুই বললেন না কেন? আজ কিছু বলার মুড নেই। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এত পরিবর্তন কিভাবে সম্ভব? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো, মৃদু সুরে বলল, ফাল্গুনের প্রথম দিন আমি আমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা বাড়িয়ে নিজের অবস্থান নষ্ট করতে চাই না। তাই বলে কিছুই বললেন না? তুই কি চাস এখন ছেলেগুলোকে ধরে পিটাই, তাহলে তোর শান্তি লাগবে? মেঘ গাল ফুলিয়ে বলল, জানি না। মেঘের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে মেঘের হাত ধরেছিল বলে আবির অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেটাকে মেরেছিল। আর আজ ছেলেগুলো বাজে কমেন্টস করেছে, তাতেও আবির কোনো প্রতিক্রিয়া দেখালো না।
মেঘের মনে আবারও দুশ্চিন্তায় ঢুকে গেছে। আবির ভাইয়ের এই পরিবর্তন মানতে পারছে না মেঘ। ছেলেগুলোকে একটা ধমক দিলেও মেঘ মানসিক শান্তি পেত। আবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। অকস্মাৎ মেঘের নজর পড়ে সামনে গাছের নিচে একটা কাপল বসে আছে। মেঘ আবিরের মনোভাব বোঝার জন্য ওই দিকে দেখিয়ে বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? মেঘের দৃষ্টি অনুসরণ করে আবিরও সেদিকে তাকিয়েছে। কাপলটা দেখে আর চোখে মেঘের দিকে তাকালো। মেঘ খুব মনোযোগ সহকারে কাপলটাকে দেখছে। আবির গলা খাকারি দিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ, অনেক সুন্দর। মেঘ একটু ভারী কণ্ঠে বলল, ওইদিকে না, এইদিকে দেখতে বলেছি। মেঘ ইনডাইরেক্টলি আবিরকে কাপলটাকে দেখতে বলেছে। আবির বুঝেও না বুঝার ভান করছে আর মিটিমিটি হাসছে। আবির এবার কাপলটার দিকে তাকালো, খানিক বাদে প্রশ্ন করলো, তুই তো বোটানি স্টুডেন্ট? ওরা যে গাছটার নিচে বসে আছে, ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বল? মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। এই কেমন মানুষ? বুঝাচ্ছে বুঝাচ্ছে কি আর বেটায় বুঝতেছে কি? মনে প্রেম ভালোবাসা নাই ঠিক আছে, তাই বলে ঘুরতে এসেও পড়াশোনা? এটা কেমন কথা? এই গাছটার নাম বল। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগে সুরে বলল, বোটানিতে পড়ি বলে যেখানেই যাই সেখানেই শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়তে আসছি? তাহলে কেন আসছিস? বেড়াতে আসছি। বেড়াতে আসছিস বেড়া, এদিক সেদিক নজর আটকায় কেন? আবির ঘুরিয়ে ফিরিয়ে হলেও বুঝিয়ে দিয়েছে। ওই কাপড়টাকে দেখা আবিরের ভালো লাগেনি। মেঘ ভেঙচি কেটে যেতে যেতে বলল, সুন্দর জিনিসের নজর তো পড়বেই। আবির সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমার চোখে যেমন তুই ব্যতীত সব মেয়ে কুৎসিত, তেমন কাপড় হিসেবে আমি আর আমার স্পেয়ারও ব্যতীত সবাই অসুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদের দেখব? কথাগুলো বলে আবির ঠোঁট বাঁকালো। দ্রুত পায়ে মেঘের কাছাকাছি এগিয়ে আসলো। আবারও পাশাপাশি হাঁটছে দুজন। আবির একটু পর পর আর চোখে মেঘকে দেখছে। সামনে যেতেই তানভীরের সঙ্গে দেখা হলো। আবির তানভীরকে দেখে শান্ত সুরে বলল, ভাবছিলাম তোর বোনের মাথাটা ঠিক আছে, এখন দেখি ও আরো বড় তার ছিঁড়া। কেন, কি হয়েছে? নির্দ্বিধায় বৈজ্ঞানিক নাম বানিয়ে বলে, পাগলের লক্ষণ। এটা তো ভালো কথা। আমার বোনের কত ট্যালেন্ট দেখেছো? আবির হেসে বলল, তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। আবির আর তানভীর দুজনই সশব্দে হাসছে। মেঘ মিমের হাত ধরে ঘুরছে। সুন্দর জায়গায় দেখে ছবি তুলছে। আদি ওদের সামনে হাঁটছে আর খাচ্ছে। ঘন্টা দুই ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসতেই তিনটা ছেলে ছুটে আসে। মোলায়েম কণ্ঠে বলল, আই এম সরি আপু, তখন আমাদের ওইভাবে কমেন্টস করা একেবারেই উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না। সরি প্লিজ। আর কখনো আপনাকে বা অন্য কোনো মেয়েকে এভাবে বলবো না, মাফ করে দিন প্লিজ। মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবির নিরুদ্বেগ। আবিরের বেপরোয়া ভাব দেখে মেঘ কপাল কোটালো, তাকালো তানভীরের দিকে। তানভীর আগের থেকে শুকনো নেত্রে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মেঘ নম্র সুরে জানালো, ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞেস করলো, আপু মাফ করেছেন? হ্যাঁ করেছি। ছেলেগুলো চলে গেছে। তানভীর আবিরকে ইশারা জিজ্ঞেস করলো, সমস্যা কি? আবিরও ইশারাতেই বোঝালো, তেমন কিছু না। মেঘ সন্দেহের দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘের দিকে না তাকিয়ে তানভীরকে বলল, তুই ওদের নিয়ে ঘুরে আয়, আমি মেঘকে নিয়ে এক জায়গায় যাব। তানভীর ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকালো। আবিরের নিরেট দৃষ্টি দেখে তানভীর এগিয়ে গিয়ে গাড়িতে বসলো। মিম আর আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখনও আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এবার সরাসরি মেঘের মুখের দিকে তাকালো। মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ, ভ্রু কুঁচকানো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডগা ক্রমশ ফুলছে, গাল ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আবির গলার সুর কিছুটা উঁচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে শুধালো, ছেলেগুলো আমায় সরি বললো কেন? আমি কি জানি। মেঘের রাগ চোখে মুখে ভেসে উঠেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যি কিছু জানেন না? আবির নিজের ঠোঁট কামড়ে এক আঙ্গুলে মেঘের নাকের ডগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাগলে তোকে সেই লাগে, পুরাই অগ্নিকন্যা। সারাক্ষণ এভাবে ঘুরবি তাহলে কোনো ছেলে বাজে কমেন্টস করবে না, তারপর তাদের এসে সরি বলতে হবে না।
আবির এগিয়ে গিয়ে একটা রিকশা ঠিক করলো, হাতের ইশারায় মেঘকে ডাকলো। আবির রিকশা থেকে হাত বাড়ালো। মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে ধরে রিকশাতে উঠে বসলো। আবির মেঘের দিকে ঝুঁকে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়ে দিল, যেন বাতাসে চুল এলোমেলো না হয়। মেঘ অবাক চোখে সেই দৃশ্য দেখছে। রিকশা চলতে শুরু করেছে। আবির খানিকক্ষণ পরপরই মেঘের দিকে ঝুঁকে দেখে কোনো কিছু গাড়ির চাকায় আটকায় কিনা। আবির যতবার কাছে আসে আবিরের গায়ের গন্ধ মেঘের ছোট্ট দেহ ততবারই কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান দেখে আবির রিকশা থামিয়ে সেখান থেকে তাজা ফুলের মাথার মুকুট কিনেছে, সাথে দু হাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট। আশেপাশে ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতে মেঘকে সেসব পরিয়ে দিয়েছে। মেঘ আজ নির্বাক, কথা বলতে একদমই ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিকশাতে পাশাপাশি বসে আছে, এতেই তার খুশির সীমা নেই। তার উপর আবিরের যত্ন বারংবার অভিভূত হচ্ছে। নতুন করে নতুনভাবে প্রেমে পড়ছে ইচ্ছে করছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছে নেই তার। আর একটু সামনে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে অষ্টাদশী সেখানেই যাবে, কোনো প্রশ্ন করবে না। যেই কথা সেই কাজ। রিকশা থেকে নেমে একটু হেঁটে একটা বাসায় ঢুকলো। মেঘ কিছুটা দূরে দাঁড়ানো। কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মাইশা আপু একগাল হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এতদিনে বোনের কথা মনে পড়লো? আবির মুখে হাসি রেখে ঠাট্টা সুরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। আহা গো, কি কাজে ব্যস্ততা আমার জানা আছে। আবির মাইশার দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। মাইশা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর উঁচু করে ডাকলো, এই যে ম্যাম, আসুন। মেঘ গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতেই মেঘকে দেখে মাইশা দু হাতে নিজের দু গালে হাত রাখলো। মেঘকে আপাদমস্তক দেখে দরজার বাহিরে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘও মাইশা আপুকে দেখে অবাক হয়ে গেছে। আপুর বিয়ের পর আজই আপুকে দেখেছে। আবির অবশ্য আগেও এসেছে। বাসাও আবিরই ঠিক করে দিয়েছিল। মেঘ জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? ও বের হয়েছে, চলে আসবে এখনই, তোমরা ভিতরে এসে বসো। মেঘ ঘুরে ফিরে বাসাটা দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি, শাড়ি পরিয়ে তোমার সামনে এনেছি। মাইশা আবিরকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা না আমি, তাকে তোর বউ হিসেবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে, আহারে। আবির ঠোঁট ফুলিয়ে অভিযোগী সুরে বলল, তুমিই একমাত্র বুঝেছো। মেঘের দিকে তাকিয়ে বলল, আর কেউ তো বুঝেই না। মাইশা হাসতে হাসতে বলল, দাঁড়া বলে দিচ্ছি। এই না আপু, প্লিজ বলো না। ততক্ষণে মেঘ এসে সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে আপু? মাইশা মুখে হাসি রেখে বলল, মেঘ তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ। সাবধানে থেকো, তোমাকে দেখে কারোর হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। একটু পর মাইশা আপুর হাজবেন্ড বাসায় আসছেন। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেন গেটে পর্যন্ত এগিয়ে এসে উচ্চস্বরে বলল, আবির, মেঘের শাড়ির কুচিগুলো ঠিক করে দে। মেঘ আর আবির দুজনই অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলল, কি হলো, ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেড়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে সে দৃশ্যতে। হাত পা কাঁপছে মেঘের। আবির দাঁড়াতেই মাইশা আবিরকে ডাকলো। আবির কাছে যেতেই মাইশা হেসে বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্নশীল হতে হবে। আবির মুচকি হেসে বলল, বিয়েটা করতে দাও, যত্ন কি কাকে বলে কত প্রকার বিস্তারিত দেখতে পারবা, আসছি। আবির মেঘকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তানভীর, মিম আর আদিকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার এদিকে আসছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানভীরও খুব ইচ্ছে করছে বন্যাকে দেখতে, কিন্তু হুটহাট বন্যাকে কল দেওয়াটা নিজের কাছেই খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবে তা ভেবে কল করার সাহস পায় না। তানভীর ধীর গতিতে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আখিজোড়া অনবরত তাকেই খুঁজছে। মিম শুধালো,
ভাইয়া, আমরা এদিকে কেন আসছি? আমাদের বাসা তো এদিকে না। ঘুরতে আসছি, চুপচাপ বসে থাক। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ল হলুদ সালোয়ার কামিজ পরলে পরনে একজনের দিকে। মাথায় সাদা ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিক। আপন মনে ঝালমুড়ি খাচ্ছে। শিওর হওয়ার জন্য একটু এগিয়ে গেল, গাড়ি থামাতে বন্যার কাছাকাছি এসে। গাড়ির হর্নের শব্দে বন্যা ঘাড় ঘুরিয়ে তাকাতেই তানভীরের হৃদয়ে ছুরির ন্যায় কিছু ঢোকার মতো অনুভূতি হলো। বন্যার দু চোখ গাঢ় করে কাজল দেওয়া, বাসন্তী রঙের জামা আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানভীরের দৃষ্টি সরছেই না। ভেতর থেকে মিম বন্যাকে দেখে বলে উঠল, ভাই দেখো বন্যা আপু। এতে তানভীর হুঁশ ফিরে। মিম আর আদি যে তানভীরের সাথে ছিল এটা তানভীরের মনেই ছিল না। তানভীর শান্ত সুরে বলল, তোরা বস, আমি আসছি। তানভীর বের হয়ে একটু সামনে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করলো, আপনি এখানে? এমনিতেই আসলাম। বন্যা নিজের হাতের ঝালমুড়ির দিকে তাকিয়ে আবারও তানভীরের দিকে আস্তে করে বলল, ঝালমুড়ি খাবেন? না, খাও তুমি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা কাটিয়ে তানভীর শুধালো, বাসা থেকে এত দূর ঝালমুড়ি খেতে আসছো? বন্যা এবার একটু শব্দ করে হাসলো, এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। বন্যা ঘাড় ঘোরাতেই ঠোঁট জোড়া আরো প্রশস্ত হলো। ওই তো আপুরা চলে আসছে। ওনারা আসতেই বন্যা বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানভীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। তানভীর কিছুটা থতমত খেয়েছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তানভীর সহজ সুরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মেঘের বড় ভাই। চিনতে পারছি। আপনার কথা অনেক শুনে। আপনি নাকি খুব রাগী। তানভীরের মুখের হাসি মুহূর্তে গায়েব হয়ে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বন্যার আপু পুনরায় প্রশ্ন করলেন, তা আমাদের এদিকে কি মনে করে? ঘুরতে নাকি এমনিতেই? তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকেও ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ আসছে? তানভীর মৃদু হেসে বলল, না, বোনও আসেনি। মিম আর আদি গাড়িতে আছে। বন্যা ততস্থ হয়ে বলল, আগে বলেন না কেন? আপু, তোমরা কথা বলো, আমি দেখা করে আসি। বন্যা বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদের নিয়ে আসছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসায় চলুন। না আপু, অন্য কোনো দিন আসবো। বন্যা মিম আর আদি সঙ্গে গল্প করছে, ঝালমুড়ি কিনে দিয়েছে। তাদের সাথে থেকে বিদায় নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসে গাড়ি থামালো। ততক্ষণে আবির মেঘকে নিয়ে চলে আসছে। তানভীর গলিতেই ওদের নামিয়ে দিয়েছে। তানভীর তিন ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। আবির ভাই মেঘকে মাথার মুকুট কিনে দিয়েছে। সেটা দেখে মেঘ মেঘের কাছে আবদার করছে তাকেও যেন এনে দেয়। তারপর বন্যার সঙ্গে দেখা হয়েছে, সে কথা বলেছে। বাসায় ফিরে কিছুক্ষণ পরই তানভীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথমবারই কল রিসিভ হলো। তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কি করছো? তেমন কিছু না। কেন? হাত কাটছো কিভাবে? বন্যা আঁতকে উঠে নিজের হাতের দিকে তাকায়। তানভীর সন্ধ্যার দিকে হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসায় হাতের কথাটা জিজ্ঞেস করতে পারেনি। বন্যা জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দা লেগে কেটে গেছিল। তানভীর রাগে সুরে বলল, দা লেগে হাত কিভাবে কাটে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটেনি। তা তো ব্যান্ডেজ দেখেই বুঝেছি। ওষুধ খেয়েও ঠিক মতো রাখছি। এদিকে মেঘ ঘন্টাখানেক পর আবিরের জন্য এক কাপ কফি নিয়ে আস্তে আস্তে আবিরের রুমে ঢুকছে। আবির চোখ বন্ধ করে বিছানার পাশে হেলান দিয়ে বসে আছে। মেঘ খুব আস্তে করে টেবিলের উপর রাখলো। কয়েক সেকেন্ডের আবিরকে দেখলো। বলতে চাইলো কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে আবির সুস্থির কণ্ঠে শুধালো, মেঘ। অমনি মেঘের পদযুগল স্তব্ধ হয়ে গেছে। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না। মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথায় খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ? আবিরের কণ্ঠ অনেক ভার, কথাগুলো অনেক কষ্টে বলেছে। মেঘ ঢোক গিলে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছিলাম। এই ব্যথা কফিতে কমবে না।
মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পিছন দাঁড়িয়ে আলতোভাবে চুলে স্পর্শ করে। আবির চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকিয়েও দেখছে না। আবিরের মাথায় হাত বুলাতে বুলাতে মেঘ ডাকলো, আবির ভাই। হুম। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল ফুপির সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায় পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছে। মেঘ খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতে জড়াতে চাই না, তোর কিছু করতে হবে না। কেন? ফুপ্পি কি আপনার একার নাকি? ফুপ্পিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এই দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্ত সুরে বলল, আমি বললাম তো তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না, কেন বুঝতে চাচ্ছিস না? কিছু হবে না আমার, আপনিই তো বলেন আমি এই বাড়ির রাজকন্যা, রাজকন্যার কথা কে অমান্য করবে শুনি? আবির মলিন হাসলো, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু বলতে হবে না। আমি বড় আব্বু আর আব্বুকে রাজি করাতে পারবো, আপনি এত ভয় পাবেন না। আবির প্রখর তপ্ত সুরে জানালো, রাজকন্যার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আচরও আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছুই হবে না জনাব, আমি এখনই রাজি করিয়ে আসছি। এই শুন, পরে শুনবো। রাজকন্যার এখন গুরুর দায়িত্ব পালন করতে যাচ্ছে।